এদিকে রাতে সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা, সামরিক শাসনের মুখে বাংলাদেশ। 15ই আগস্ট ঘিরে ভয়ানক প্ল্যান আওয়ামী লীগের, সাহায্য করছে সেনাবাহিনীর সদস্যরা। 5 লাখ প্রশিক্ষিত ছাত্রলীগ গরিলা বাহিনী ঢাকাও ঘেরাও করেছে। ডক্টর ইউনূসকে ফেলে দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত সেনাবাহিনী ও আওয়ামী লীগ। আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয়, এই সরকারও থাকতে পারবে না। আর যারা হুঙ্কার ছাড়ছে, তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে। দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকলেও ভালো নেই বাংলাদেশ। যে কোনো সময় ঘটে যেতে পারে, ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। কি হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে? প্রতি রাতে সেনাবাহিনীর ভিতরে উত্তেজনা কাজ করছে। এমনকি সেনাবাহিনীর বেশিরভাগ সেনা সদস্য চাচ্ছে যে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনা হোক। দর্শক, আপনিও কি চান যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক? হ্যাঁ, ঠিক তেমনই সেনাবাহিনীর বেশিরভাগ সেনা সদস্যরা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক। দর্শক, এরই মধ্যে সেনাবাহিনী থেকে কিছু কিছু তথ্য এসেছে যে ডক্টর ইউনূসকে সেনাবাহিনী দিয়ে আর প্রোটোকল দেওয়া হবে না। আপনারা কি মনে করেন সেনাবাহিনী যদি প্রোটোকল দেওয়া ছাড়ান দেয় তাহলে ডক্টর ইউনূস বেঁচে ফিরবে? অবশ্যই না। দর্শক, যেখানে এনসিপি নেতাদের সেনাবাহিনী দিয়ে প্রোটোকল দেওয়া বাঁচানো যাচ্ছে না আওয়ামী লীগের হাত থেকে, তাহলে কেমনে ডক্টর ইউনূসকে বাঁচানো যাবে? দর্শক, চলুন এ বিষয়ে আমরা দেখে আসি যে সেনাবাহিনী আস্তে আস্তে ডক্টর ইউনূসকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ডক্টর ইউনূসকে ছেড়ে দিচ্ছে। ডক্টর ইউনূসের কোনো কথা মানছে না সেনাবাহিনী, বা ডক্টর ইউনূসকে যে কোনো সময় ফেলে দিতে পারে। দর্শক, 15ই আগস্ট ঘিরে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি, তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন থেকে কঠিনতর হবে। আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয়, এই সরকারও থাকতে পারবে না। আর যারা হুঙ্কার ছাড়ছে, তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে, যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে, সেই প্রোটেকশন তারা পাবে না। কারণ যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা আজকে আমাদেরকে টার্গেট করবে, এটাই তো স্বাভাবিক। আমাদের প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের এনসিপি হুঙ্কার দিয়ে বলতে চাইছে যে কোনো অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয়। একই সঙ্গে আমরা জানি যে জামাতের সাথে তাদের সুরের অনেকটাই মিল, একই সঙ্গে তারা কথা বলছে নির্বাচন তারা হতে দেবে না, এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং একই সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের কোন কোন নেতাকে তারা হুমকি দিচ্ছে নানান ভাবে। আসলে কি ঘটছে, কি হবে, এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং জানতে চাই যে এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার হুঙ্কার ছেড়ে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, এবং স্পষ্ট করে তারা বলেছে নির্বাচন হবে না। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনার অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। আমিও কালকে শুনছি, আমি যখন ওই গ্লোবাল টিভিতে ছিলাম, শেষের দিকে এসে আমাকে অ্যাঙ্কর বলতেছিলেন যে এই ঘটনা পাটোয়ারি একটাকে দিল, সরাসরি কথা, নির্বাচন হবে না। এটা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা মুখপাত্র হোক, নেতা হোক, যেই হোক না কেন, এইভাবে বলাটা কোনোভাবে শোভন না। নির্বাচন হবে না। একটা রাজনৈতিক দল ইচ্ছার উপরে কি নির্ভর করে? এদেশে নির্বাচন কমিশন নেই, এদেশে কি সরকার নেই? সরকারও তো এইভাবে বলে না। এই যে কথাটা বললো, এটা কেউ কি ভালোভাবে গ্রহণ করেছে? আর আমি আপনাকে বলি যে তারা এমন কোনো বড় দলও না, এমন কেউ না। তারা গণঅভ্যুত্থানের সময় তারা ছিল, আমরা তাদেরকে সমীহ করি, স্নেহ করি, তাদের অবদান সেটাকে আমরা স্বীকার করি। তার মানে কি একা তারা করেছে তা তো না, সব দলের এখানে অবদান আছে। আমাদের অবদান অনেক বেশি আগের থেকেই। আমাদের শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, এবং জুলাই অভ্যুত্থানে আমাদের যত লোক মারা গেছে, তাদের যে দলের পক্ষে, তো সেই দলের তো একজনও মারা যায়। সাধারণ মারা যারা মানুষ গেছে তারা দাবি করতে পারে না তাদের লোক। এখন তারা বলছে যে নির্বাচন ততদিন পরে হবে যতদিন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, সম্পন্ন হবে, তখন। তা নাহলে শহীদদের কবর থেকে উঠে তাদের বাবা মার করে ফিরে দিতে হবে।
এই শহীদদের প্রতি কি একাই তাদের দরদ, আর কারো দরদ নেই? সেটা হচ্ছে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসনের সঙ্গে তারা বৈঠক করলো সোমবার, এবং সেখান থেকে বেরিয়েই তারা এই সুরে কথা বলছে। মানে বিষয়টি আসলে কি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের পক্ষে কোনো সিগন্যাল পেয়েছে, নাকি এমনও শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে বলে দিয়েছে যে তোমরা যা পারো করো, আমরা এর মধ্যে নাই? এরকম নানান গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে বিষয়টি কি, যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের না, পর, যুক্তরাষ্ট্রের আমরা রাষ্ট্রদূতের আমরা সঙ্গে বলি বৈঠকের পর মার্কিন পরই এমন যুক্তরাষ্ট্র, মন্তব্য? না, মার্কিন যুক্তরাষ্ট্র দেশ, প্রভাবশালী দেশ হঠাৎ করে আজকে তো জন্ম হলো না। এর আগে বহুবার নির্বাচন দেশে হয়েছে, বহুবার নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন ভাবে বিরোধী দল হস্তক্ষেপ করার কথা বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার, নির্বাচন ব্যবস্থা তাদের টোটালি নিজস্ব ব্যাপার, এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আমরা চাই এটা সুষ্ঠু নির্বাচন হোক। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বলবে না যে দেশের নির্বাচন না হোক। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদেরকে বলে দেয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই কথাটা বলে দাও তোমরা। এই দেশের মানুষ অবশ্যই নির্বাচনে ভোট দিতে চায় এবং তার ভোট দিতে যাবে। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা দেশের পরিবর্তনও চাই, দেশটার সামনে এগিয়ে যাক সে ব্যবস্থা আমরা চাই। তাই বলে নির্বাচন হবে না একটা বলে দিল আর হয়ে গেল, এটা বাস্তবতা জি। কোনোভাবেই এটা আমি না। আমি সাধারণ মানুষের কিছু পারসেপশন অথবা যারা বিশেষজ্ঞ রয়েছেন অনেক পর্যায় থেকে যে মন্তব্যগুলো করা হচ্ছে সেটি যদি সামারি আপ করি তাদের অংশ থেকে, সেটি হচ্ছে অনেকেরই সংশয় যে আসলে নির্বাচন হবে না, যে নির্বাচনের শিডিউল বা টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে এটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখতে এই কৌশল অবলম্বন করা হয়েছে। যখন তফসিল ঘোষণার সময় আসবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসেম্বরের দিকে, তখন হয়তো বলা হবে যে না, দেশে আনরেস্ট সিচুয়েশন চলছে, এই অবস্থায় কোনো নির্বাচন নয়, এমন একটি ছক নাকি সরকারের রয়েছে। আপনারা কি বিষয়গুলো হ্যাঁ, বিবেচনায় নিচ্ছেন? যারা হুমকি দিচ্ছে তাদের হুমকির কারণে যদি নির্বাচন না হয়, আমি পরিষ্কার করে বলেছি, এর আগেও একদিন বলেছি, আজকেও বলছি, ফেব্রুয়ারির পর এই সরকারও থাকবে না। যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন থেকে কঠিনতর হবে। কারণ বর্তমান সরকার তাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে, বর্তমান সরকারকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে, বর্তমান সরকারের আমলে তারা যত সুযোগ সুবিধা পাচ্ছে, এই 5 তারিখে ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী এই দেশে, এই পুলিশের কাজ সেনাবাহিনী আর করবে না। তার কারণ সেনাবাহিনী আমাদের একটা গর্বের ধন, অথবা আমাদের দেশ রক্ষার জন্য অত্যন্ত প্রহরী। তারা যদি বছরের পর বছর মাঠে থাকে আর পুলিশের কাজগুলো তারা করে, তারাও মানুষের সাথে মিশতে মিশতে তারা নৈতিকতা হারিয়ে ফেলবে, মনোবল নষ্ট হয়ে যাবে, অনেক সময় অনৈতিক কাজে তারা জড়িয়ে যেতে পারে। যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারির পরে এই সরকারকে আর পাহারা দিবে না। আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয়, এই সরকারও থাকতে পারবে না। আর যারা হুঙ্কার ছাড়ছে, তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে, যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে, সেই প্রোটেকশন তারা পাবে না। আর তারা যখন প্রোটেকশন পাবে না, আর একটা দেশে যখন নির্বাচন বানচাল হয়ে যাবে, সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ির উপরে এসে পড়বে। তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবেন কিনা ঘাড়ে, তাদের 5বার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি। বলে ফেললাম, হয়ে গেল, নির্বাচন দেব না, আর নির্বাচন হবে না, এতখানি ভাবা মনে হয় ঠিক না। আমি আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে, বিএনপি সহ সবাই বলছে যে এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে, এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে, নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে, যা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া বা সরকারি দল ছাড়া অন্য কাউকে এভাবে প্রোটোকল দিতে। তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয়ও, সেটি সুষ্ঠু হবে কিভাবে? আপনারা কেন এটা আশা করছেন? না, নিরপেক্ষ আমি হবে আশা কিভাবে? করি এই কারণে, আমি আশা করছি সুষ্ঠু নির্বাচন এই কারণে হবে, এখন যারা ক্ষমতায় আছে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না, উপদেষ্টাকে পদত্যাগ করে আসতে হবে তো। আর তো হুম। এখানে আওয়ামী লীগের মতো ঘরে ঘরে এমপি নেই তো, 300 আসনে এমপি আছে, তারা সংসদে পদত্যাগ করবে না, এমপি থেকে নির্বাচন করবে, মন্ত্রী থেকে নির্বাচন, মন্ত্রিত্ব থাকা অবস্থা নির্বাচন করবে, সেই সুযোগ তো নেই। অতএব জনগণের কাছে তো তাদের সেই গ্রহণযোগ্যতা থাকতে হবে তো, তাদের থাকলো না, মেসেজটা কি? আর তারা রাখলো না, সমস্যা জনগণ কি? তাদেরকে, জনগণ তাদেরকে কেন বিশ্বাস করবে যে তারা দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে?
একটা আন্দোলন সবাই মিলে করেছিলাম, তারা ছিল সামনের দিকে, তারা ছিল, এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল, সারা দেশ জাতি তাদেরকে সমর্থন দিয়েছিল। তার না মানে ঠিক আছে, এই আমি না। বলছি, এই প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনের এই প্রশাসন যদি ডিসফেভার করে বিএনপি প্রার্থীদেরকে অথবা অন্যান্য দলের প্রার্থীদেরকে, শুধুমাত্র এনসিপি প্রার্থীদেরকে ফেভার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্য কিছু ঘটানোর সম্ভাবনা আছে কিনা? এটা চেষ্টা করলেও সফল হবে না। অতএব প্রশাসন অবশ্যই ইতিমধ্যে, আমি আবার ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই বিরক্ত। তার এদের দিয়ে ডক্টর ইউনূস সাহেবের অনেক ভালো কাজ, বন্ধু কাজ সব মিলানোর পর সবচেয়ে খারাপ কাজ যেটা উনি করেছেন আমার দৃষ্টিতে, সেটা এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে মন্ত্রিত্বের আসনে বসিয়ে 52, 53, 55 বছরের বিসিএস ক্যাডার, যারা সারা জীবন রাজনীতি মানে পেশাদারিত্ব করে এসেছে, তাদের মাথার উপর বসিয়ে দিয়ে আলটিমেটলি তাদেরকে সারি বলতে হয়, মন্ত্রীকে তো সারি বলতে হয়, সচিব তো তাকে সারি বলবে। এই যে তাদের যে মনের কষ্ট, এবং এই সমস্ত ছেলেরা এদের সাথে সেই ব্যবহারও করে না, এবং প্রত্যেকটা অফিসে যায়। আমাদের সাথে অনেকে তো এখন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা, তারা আমার মিনিমাম 7, 8, 10 বছরের ছোট। তারা বলে আমার হাই ভাই আর পারি না, কবে একটা নির্বাচন হবে, তাহলে এরা তো অত্যাচার তো পাচ্ছি না, এরা সম্মান দেয় না। এক জায়গায় গিয়ে বলে এই কাজটা দিতে হবে, এইটা করতে হবে, অমুক দিতে হবে, পাঠাতে হবে। এই যে মানে কথা বলে, ওই যে একটা এদের ভিতরে ম্যানারও নেই। তো এই জন্য এই যখন একটা নির্বাচনের সুযোগ আসবে, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন, একজন অফিসার, একজন কর্মকর্তা, একজন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কেউই তাদের পক্ষে ভোট কাটতে যাবে না। আমি যাবে আপনাকে না, এই যে একটা প্রশ্ন তাদের ব্যবহারের এই যে কারণে। একটা প্রশ্ন, তাহলে তাহলে যদি তাই মানে বিষয়টা যদি তেমনই হয়, তাহলে কেন আমরা একজন নির্দলীয় ব্যক্তি, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারের প্রধান হিসেবে দেখতে চাই? নিশ্চয়ই তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন বিধায় আমরা এমন একটি লোককে চাই। তো তিনি যদি নিরপেক্ষ না হন, তাহলে তাকে আমরা বসাবো কেন? ওনার কিচ্ছু করা লাগবে না। সংসদ যখন থাকবে না, মন্ত্রী যখন থাকবে না, এমপি যখন থাকবে না, আর এখন তো ভোট কেটে দেওয়ার সে সুযোগও নাই। আম, আপনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলছিলেন বা সাবেক ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছেন, যারা ম্যানার জানে না, সিনিয়র রাজনীতি। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য, শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে এবং আপনি কি বলতে চান? আসলেই ডক্টর ইউনূস কি দেশ চালাতে ব্যর্থ, নাকি তিনি সুন্দরভাবে দেশ চালাচ্ছেন? আরে ভাই, কি শুরু হয়েছে! সিলেটের সাদা পাথরের খবর শুনে সকলে মর্মাহত হয়েছে। এত সুন্দর একটা স্বর্গীয় একটা দৃশ্য, সরি, তার সাথে তুলনা করলে হবে না, সুন্দর একটা দৃশ্য, সেই দৃশ্যটা আজকে পাথর থেকে বালিতে রূপান্তর হয়েছে। আমি ব্যক্তিগতভাবে চোরকে ধন্যবাদ জানাই। এখন আপনারা মনে করবেন, ভাই কেন আপনি চোরকে ধন্যবাদ জানাচ্ছেন? হ্যাঁ, আমি চোরকেই ধন্যবাদ জানাই, কারণ এই চোরকে ট্যাকেল দেওয়ার জন্য বা সাদা পাথর পাহারা দেওয়ার জন্য, সরকারি ভূমি পাহারা দেওয়ার জন্য তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী যাই বলেন আপনি, সেখানে থাকা উচিত ছিল। দীর্ঘ 6 থেকে 9 মাস আগে থেকে এই পাথরগুলো সরাচ্ছে চোর চক্র। তাহলে পুলিশ কি ভাই নাকের ভিতর সরিষার তেল নাকি সোয়াবিন তেল ঢেলে ঘুমাচ্ছিল? আপনি গ্রামের মানুষ বা শহরের মানুষ, বিশেষ করে গ্রামের কথা বলি, আপনি একটা সরকারি গাছ যদি কেটে ফেলেন, আধা ঘন্টার ভিতর দেখবেন আপনার বাড়িতে পুলিশ চলে এসেছে। তাহলে ওইখানে এত কিলোমিটার জুড়ে সাদা পাথর ছিল, তাহলে সেখানে পুলিশ গেল না কেন? বিএনপিকে দোষী করা হচ্ছে। আপনি কি মনে করেন সেখানে কি বিএনপির হাত আছে? অবশ্যই কমেন্টে জানান। তো দর্শক, ডক্টর ইউনূসের জামানায় এই কাণ্ডটা ঘটে গেল। ডক্টর ইউনূস থাকবে না, তারপরেও কিন্তু এর জন্য ডক্টর ইউনূস সাহেব গালি খাবে যে কেন এত সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গায় এত বড় ডাকাতি হলো। বাংলাদেশের মতো জায়গায় সম্ভব যে একটা পর্যটন স্থান ডাকাতি হয়ে যায়? তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসতেছি ফিরে কোনো গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।